কেন বলো তো? আমার মাঝে কিসের কমতি আছে? টাকা পয়সা বাড়ি গাড়ি কি নেই আমার, বলো? চরিত্র বলে কিছু নেই আপনার। শুধুমাত্র টাকা পয়সা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। একজন ভালো মানুষ হতে হলে সুন্দর স্বচ্ছ চরিত্রের অধিকারী হতে হয়। বুঝতে পারলেন? যার ছিটে ফোটাও আপনার মাঝে নেই। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো কণ্ঠ। বাড়াবাড়ি আমি না, আপনি করছেন স্যার। আর খবরদার আমাকে কণ্ঠ বলে ডাকবেন না। কেন এই নামে আমি ডাকতে পারবো না তোমায়? কি সমস্যা? এই নামে আমার আপনজনেরা আমায় ডাকে, তাই। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি কিছু শুনতে বা বুঝতে চাই না। তুমি আমায় বিয়ে করছো, ব্যাস। আমি পারবো না। তাছাড়া আপনার লজ্জা করে না? আপনার পরিবারের কথা তো অন্ততপক্ষে ভাববেন। আপনার ওয়াইফ আছেন, ছেলে মেয়ে আছে, আর আপনি? ছি! মেলিহাকে আমি ডিভোর্স দিয়ে দেব, তুমি চিন্তা করো না। তোমার কোনো অসুবিধা হবে না। আপনার কিভাবে মনে হলো যে আমি অন্য কারো ঘর ভেঙে সেই ঘরে সংসার করব? আমার কি বিবেকবোধ লোপ পেয়েছে? আমাকে এতটা নীচ মন মানসিকতার ভাবেন আপনি? ও, আমি বললেই দোষ? হ্যাঁ, দোষ। আমি আগামীকালই আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে দিব। তুমি রিজাইন নিলে ওই সৈকতের চাকরিও থাকবে না। ওর জন্যই তুমি আমায় বিয়ে করছো, তাই না? মানেটা কি? কি শুরু করেছেন আপনি? মিস্টার সৈকত সাহেব আমার একজন কলিগ আর ভালো বন্ধু। আমার চাকরি ছাড়ার সাথে ওনার চাকরি যাবার কি সম্পর্ক? কারণ তুমি ওকে ভালোবাসো। কারোর সঙ্গে হেসে কথা বললেই বুঝি তাকে ভালোবাসা হয়? আমি অত সব জানি না, তোমাকে আমার চাই, ব্যাস। আমার আগের স্বামীর সাথে আমার সংসার করা কেন হয়নি জানেন? সেও আপনার মতো লম্পট দুশ্চরিত্র ছিল। আপনি ভাবলেন কি করে যে ওই একই চরিত্রের অধিকারীকে আমি বিয়ে করব? তাহলে সৈকত চাকরিটা হারাচ্ছে, নিশ্চিত থাকো। আপনি আমার রাগ ওনার উপর মেটাবেন না প্লিজ স্যার। ওনার বাসায় বৃদ্ধা অসুস্থ মা, একটা ছোট বোন আছে। তার পুরো পরিবার ওনার উপার্জনের উপর নির্ভরশীল। আপনি এমনটা করতে পারেন না। বাহ, সৈকতের জন্য দরদ উতলে উঠছে, আর আমার কথা ভাববার সময় হয় না তোমার? দয়া করুন মিস্টার শোভন, আমি আর কিছু শুনতে চাই না। এই চাকরিটা না থাকলে হয়তো আমি এই বিলাসবহুল ভাবে জীবনটা কাটাতে পারবো না, কিন্তু আমি প্রাণ খুলে বাঁচতে পারবো। হয়তো মানিয়ে নিতে একটু কষ্ট হবে, কিন্তু রোজ রোজ এসব নোংরা কথাগুলো আর শুনতে হবে না। ভালো থাকবেন আপনি, আর কালকেই সব ডকুমেন্টস পেয়ে যাবেন। আসছি স্যার। আরে কণ্ঠ, শোনো। দাঁড়াও বলছি। শিট, ড্যামিট। চোখ মুছতে মুছতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম। এই এক কথা আর ঘটনা রোজ রোজ আর ভালো লাগে না। লাগবে না আমার এই চাকরি। তবুও তো আমার ইজ্জত ওই লম্পটের হাত থেকে রক্ষা পাবে। আমি শায়রে আজাদ কণ্ঠ, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। আমার বয়স 27 বছর। এই চাকরির বয়স 11 মাস। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে কোম্পানির এমডি। জয়নিং এর সময় থেকে তার এসব আচরণ মুখ বুজে সহ্য করে আসছি, কিন্তু আজ তিনি সব সীমা অতিক্রম করে ফেলেছেন। আর সম্ভব নয়। ও বলে রাখা ভালো, আমি ডিভোর্সি। 2 বছর আগে আমার স্বামীর সাথে আমার সম্পর্কটার ইতি ঘটে। তার সাথে 4 বছর ঘর করেছি। সে অনেক আগের কথা। সে এখন তার নতুন সংসারে খুব ভালোই আছে। তারপর থেকে জীবনের সংগ্রাম করতে করতে আজকের এই অবস্থানে পৌঁছেছি। কিন্তু ওই লোকটার জন্য আমার বহুল কষ্টে অর্জিত অবস্থান খোয়াতে হবে। বুকের ভেতরটা ভীষণ কষ্টে ভারী হয়ে আসছে। পৃথিবীর সব ছেলেরাই কি এমন? প্রতিটি মেয়ের জীবন কি এভাবেই ধ্বংস করা হবে? জানি না এসবের উত্তর। তবে এটা জানি যে কিছু ছেলের উপর পুরো পুরুষ জাতিকেই আমরা ভুল বুঝতে বাধ্য হই। এই যে ধরুন আমার জীবন। কোনো ছেলেকে আমি আর বিশ্বাস করতে পারি না, শুধুমাত্র একজন ব্যতীত। অনেক কথা বলে ফেলেছি, বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। বাড়িতে পৌঁছেছি। কলিং বেল বাজতেই আম্মু দরজা খুলে দিল। কি রে মা, আজ এত তাড়াতাড়ি? শরীর ঠিক আছে তো? আরে আম্মু, এত টেনশন করো না, অসুখ করবে। আজকে অফ ডে না, একটু কাজ ছিল তো।
তাই বেরিয়েছিলাম, কাজ শেষ তাই ফিরে এসেছি। কিন্তু মা, তোর চোখ মুখের একই অবস্থা। আম্মু, বাইরে অনেক গরম তো তাই টায়ার্ড হয়ে গেছি আর কি। আচ্ছা আম্মু, তুমি খেয়েছো? না রে মা। মানে কি, এখন বাজে বিকেল 3:30, অথচ তুমি খাওনি? তোমার ওষুধ আছে না? এমন করলে কিভাবে চলবে? যাও তুমি টেবিলে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা মা, তুই তাড়াতাড়ি আয়, আমি অপেক্ষা করছি। ফ্রেশ হয়ে এসে মা মেয়ে খেয়ে নিলাম। আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। একটা বড় ভাই আছে আমার, কিন্তু সে তার পরিবার নিয়ে ব্যস্ত। বৃদ্ধা মাকে দেখার সময় তার হয় না। আর আমার আব্বু, সে তো আমায় নিয়ে চিন্তা করতে করতে স্ট্রোক করে মারা গেছেন আজ 1.5 বছর। আর আমারও আমার মা ছাড়া আর কেউ নেই। খাওয়া শেষ করে আম্মুকে ওষুধ খাইয়ে রুমে চলে এলাম। রুমে এসে শুয়ে রয়েছি, কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু আমার যোগ্যতায় আমি হয়তো আরো ভালো কোনো চাকরি পেতে পারি। তবে কিসের মায়ায় আমার ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে? আমি কি সত্যি সত্যি নীল সাহেবের প্রেমে পড়েছি? আমার মতো এমন ডিভোর্সি অপয়া মেয়ের কপালে কখনো এত ভালো মানুষের সান্নিধ্য জুটবে না। কেন মিছে মায়ার বাঁধনে নিজেকে জড়াতে চাইছি? উনি অনেক ভালো কাউকে ডিজার্ভ করেন। আমাকে চাকরির পাশাপাশি নীল সাহেবের মায়াকেও ছাড়তে হবে। তার জীবনে আমার মতো অপয়ার কোনো স্থান নেই। আর ওই অফিসে থাকা মানেই একটা জানোয়ারকে প্রতিনিয়ত সহ্য করা, আর কুনজরে থাকা, কুপ্রস্তাব শোনা। এর চেয়ে মরে যাওয়াই শ্রেয়। আর কালকে নীল সাহেবের স্যারের ব্যাপারে সব জানাতে হবে, কেননা বলা যায় না আমার উপরে জমে থাকা ক্ষোভ থেকে যদি নীলের কোনো ক্ষতি করে দেয়। তাই নীলকে সতর্ক করাটা আমার কর্তব্যের মাঝেই পড়ে। অনেক কষ্টে নিজের মনকে শান্ত করলাম। কালকেই রিজাইন লেটার জমা দিয়ে চাকরিতে ইস্তফা দেব। চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি। এসব ভাবতে ভাবতেই চোখ লেগে এলো, আর আমি ঘুমের দেশে তলিয়ে গেলাম। ঘুম ভাঙার পর রেজিগনেশন লেটারটা রেডি করে নিলাম, আর কিছুক্ষণের মাঝেই অতীতের পাতায় ডুব দিলাম। হারিয়ে গেলাম সে সকল স্মৃতিতে। ফ্ল্যাশব্যাক 15 মাস আগে। আম্মু দেখো, এইবারে চাকরিটা আমার হয়ে যাবে, ম্যানেজার তো সেরকমই বলল। আমি জানি বাবা, দেরিতে হলেও চাকরি তোর হবেই। বলেছিলাম না, হতাশ হতে নেই। আল্লাহ তার বান্দার দোয়া ফেলে দেন না, ঠিক সময় মতো কবুল করে নেন। তাই মনোবল হারানো যাবে না। আল্লাহ তার সকল বান্দার ধৈর্যের পরীক্ষা নেন। জি আম্মু, আমি নীলাকে গিয়ে বলি, ও খুবই খুশি হবে। না, তুই ওকে আগেই জানাস না, কনফার্ম হওয়ার পর বলিস। আচ্ছা, তোমার ওষুধ খাওয়া হয়েছে না? গিয়ে একটু রেস্ট নাও, আমি টিউশনিটা করিয়ে আসি। কয়টায় আসবি? রাত 8টার মাঝে চলে আসবো। আচ্ছা। আমি সৈকত ইভান নীল। আমার বয়স 31 পেরোলো। পরিবারের বড় ছেলে, এখনো বিয়ে থা করিনি। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তিনি আমার শ্রদ্ধেয় মা। আমার বাবা মারা গেছেন যখন আমার বয়স মাত্র 7 বছর। আমার ছোট বোন সাগরিকা ইভান, নীলার বয়স তখন মাত্র 1.5 বছর। আমার মা আমাদের অনেক কষ্টে লেখাপড়া করিয়েছেন। সেই সময়টাতে কেউ আমাদের পাশে ছিল না। তিনি নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে হাড় ভাঙা খাটুনি খেটে আমাদের এত বড় করেছেন। বাবার গড়িয়ে দেয়া সব স্বর্ণের গহনা বিক্রি করে আমাদের লেখাপড়া করিয়েছেন। এসব ভাবলেই বুকের ভেতরটা তীব্র কষ্টে হাহাকার করে। অনেক বছর ধরে চাকরি খুঁজছি, কিন্তু হয়নি কখনো। এবারেরটাই হয়তো আমার শেষ ইন্টারভিউ। তবে মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে। এখন কিছু টিউশন করিয়ে সংসার চালাচ্ছি, মাস শেষে হিমশিম খেতে হয়। ছোট বোনটা সব চাওয়া পূরণ করতে পারি না, মায়ের চিকিৎসা ঠিকমতো করতে পারি না। কিন্তু নীলা বা আম্মু কখন এসব নিয়ে কিছু বলে না, কিন্তু নিজের কাছেই কষ্ট লাগে। এই দুঃখ কি সহজ হয়? মাঝে মধ্যে নিজেকে সবচেয়ে হতভাগা মনে হয়। এসব ভাবতে ভাবতে স্টুডেন্টের বাড়ি পৌঁছে গেলাম। সবগুলো টিউশন শেষ করে মাত্রই বেরোলাম। এখন 7:30 বাজে। আজ 3 স্টুডেন্টের বাসাতেই বেতন দিয়েছে। আম্মুর ওষুধ কিনতে হবে, আবার বাসার বাজারও করতে হবে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। যেই কোম্পানিতে জবের ট্রাই করেছিলাম সেখানকার ম্যানেজারের ফোন। রিসিভ করলাম। হ্যালো।
জি, সৈকত ইভান নীল বলছি। কি সত্যি বলছেন? আচ্ছা, কবে থেকে জয়েনিং? কাল থেকেই। ওকে, আমি সব ডকুমেন্টস নিয়ে আসবো। অবশেষে চাকরিটা আমার হয়েছে, কি যে খুশি লাগছে। বাসার জন্য মিষ্টি নিয়ে যাই। সব কাজ শেষে বাড়িতে পৌঁছেছি। কলিং বেল বাজালাম। আম্মু দরজা খুলে বলল, আয় বাবা, ভেতর আয়। আম্মু নীলাকে ডাকো। এ কি বাবা, এত বাজার করেছিস কেন? আর মিষ্টি? নীলা নিশ্চয়ই আবার তোর কাছে বায়না করেছে। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। ছেলেটা আমার এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালায়, আর ওর শুধু আবদার, এটা চাই ওটা চাই, খালি চাই আর চাই। আহা আম্মু, কাঁদছো কেন? আর আমি কি একটাবারও বলছি নীলা আমার কাছে বায়না করেছে? আমার চাকরিটা হয়ে গেছে আম্মু, তাই বাজার করেছি বেশি করে, আর মিষ্টি এনেছি। বাবা সত্যি তো চাকরি হয়েছে? হ্যাঁ, এবার চোখ মুছো। নীলা কই তুই? এই তো আমি ভাইয়া, বলো ডাকছো কেন? আগে মিষ্টি মুখ কর, আমার জব হয়ে গেছে রে বোন। ওয়াও ভাইয়া, এত বড় একটা নিউজ, আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি ভাইয়া। এবার থেকে তোর যা লাগবে সব বলবি আমায়। হুম। আম্মু তুমিও খাও, হা করো। আরে থাম, এই তো নিয়েছি। এরপর থেকে আমাদের ভালো দিন আসতে লাগলো। সারাদিন অফিস, আর দিন শেষে আমার পরিবারের সাথে কাটানোর সময় আমার মাসিক বেতন 70,000 নির্ধারিত হয়। বেশ স্বাচ্ছন্দ্যেই আমার চাকরি জীবন চলছিল। 4 মাস পর একটা মেয়ে চাকরিতে জয়েন করে। মেয়েটা বেশ আলাদা, খুব চুপচাপ, যাকে বলে ইন্ট্রোভার্ট, কিন্তু তার নামটা যথেষ্ট সুন্দর, সায়রী আজাদ কণ্ঠ। কিছুদিনের মাঝে ওর সাথে আমার বেশ সখ্যতা গড়ে ওঠে। আমরা কলিগের পাশাপাশি খুব ভালো ফ্রেন্ড। ওর জীবনের ঘটনাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিলাম। মেয়েটা এইটুকু বয়সে কতটা কষ্ট সহ্য করেছে। অফিসে একমাত্র আমার সাথেই ও অনেক কথা বলতো, তবে অনেক কথাই নিজের মাঝে লুকিয়ে যেত। অফিসে আসার পর সব ঠিকই থাকতো, কিন্তু যখনই ও এমডি স্যারের রুমে যেত তখনই চুপ হয়ে যেত। জিজ্ঞেস করেছে অনেক, কিন্তু ও কথা এড়িয়ে গেছে। আমার দেখা মতে স্যার লোকটা বেশি সুবিধার না। ওনাকে ঘিরে অনেক মেয়েঘটিত ঘটনা রটেছে। আমার মনে হয় উনি কণ্ঠের সাথেও এমন কোনো আচরণ করেন, কিন্তু ও যদি চুপ থাকে আমি তো স্যারের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না। যতই দিন যাচ্ছে ওর প্রতি একটা আলাদা টান, মায়া অনুভব করছি। আমার ওকে খুব ভালো লাগে, ইনফ্যাক্ট আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনোভাবেই ওকে জানানো বা বলা হয়ে ওঠেনি। এভাবেই কেটে যাচ্ছিল দিন, আর আমার মনে ওর জন্য অনেক সুপ্ত অনুভূতি জন্ম নিচ্ছে। মেয়েটা রোজ তার নতুন নতুন গুণে আমাকে মুগ্ধ করছে। খুব পরিশ্রমী আর কর্মঠ একটি মেয়ের জলজান্ত উদাহরণ হলো কণ্ঠ। এক কথায় সুপার উইমেন, তবে কণ্ঠ বেশ রহস্যময়ী। ওর সব কথায় কাজে একটা কিন্তু রয়ে যায়। ওকে বুঝতে হলে প্রচুর গবেষণা করতে হবে বলে আমার মনে হয়। মেয়েটা কারোর সাথে বেশি মেশে না বা কথা বলে না, আর ছেলেদের পারতপক্ষে এড়িয়ে চলে। যদিও জানি ওর জীবনের ঘটনা, তবু বিষয়টি খুবই অদ্ভুত লাগে। ও কি তবে খুব বেশি ঘৃণা করে ছেলেজাতকে? আমি মাঝে মাঝে ভাবি ওর হাজবেন্ড ওর সাথে কেন এমন করলো। আজকের পৃথিবীতে ওর মতো ভদ্র সুশ্রী মেয়েকে নিজের জীবনে পাওয়াটা কত কঠিন, তাও আবার জীবন সঙ্গিনী হিসেবে। আমার খুব আফসোস হয়। আবার একটা কথা খুব জানতে ইচ্ছে হয়, আচ্ছা মানুষ কি কষ্ট দেওয়ার জন্য নিজের আপনজনকে বেছে নেয়? অথবা কেউ কি জেনে শুনে তাকে প্রচণ্ডভাবে ভালোবাসা মানুষটার বিশ্বাস ভরসা ধূলিসাৎ করে দিতে পারে? আম্মুর ডাকে আমার ধ্যান ভাঙলো। আমি চকিত হয়ে সেই দিকে তাকালাম যেখানটায় আমার আম্মু রয়েছে। কি হয়েছে আম্মু, শরীর খারাপ লাগছে? আমায় ডাকলে যে? না বাবা, আমি ঠিক আছি, তোর সাথে কিছু কথা ছিল। তুমি বলো, কথা বলার জন্য অনুমতি চাইছো কেন? আসলে বড় হয়েছিস তো তাই। আমি তোমার কাছে এখনো সেই ছোট্ট নীল। তা বললে কি চলবে বাবা? আচ্ছা কি বলবে তুমি? আব্বু, এবার তুই বিয়েটা করে ফেল, বয়স তো পেরিয়ে যাচ্ছে। আমার দেখাশোনা করেই তো জীবন পার করে দিলি, এবার অন্তত পাখি নিজের কথাটা ভাব। করবো তো, সময় হলে ঠিক করবো। এই কথা তো বিগত 4 বছর যাবৎ শুনিয়ে আসছিস। নীলার বিয়েটা দিয়ে তারপর আমিও বিয়ে করব।
যা ভালো বুঝিস। আর কথা বাড়াইনি, আর আম্মু বাড়াইনি। ঘুমানোর প্রস্তুতি নিলাম এবং একসময় ঘুমিয়ে পড়লাম। অফিসে জয়েন করেছি 2 মাস মতন হয়েছে। এই অফিসের কারোর সাথে আমার তেমন পরিচয় নেই, আবার কথাও তেমন একটা হয় না। তবে একটা মানুষের সাথে কথা না বলে থাকতে পারি না। সেই মানুষটা হলো নীল সাহেব। ওনার কথাবার্তা, পার্সোনালিটি সবটাই আমায় মুগ্ধ করেছে। অফিসে একমাত্র ওনার সাথেই আমি অনেক কথা বলি। অফিসে ওনার প্রচুর সুনাম রয়েছে। সবটাই ঠিক ছিল, শুধুমাত্র একটি বিষয় ছাড়া, আর সেটা হলো অফিসের এমডি। ওনার কথা, চালচলন সবটা যেন নোংরা কিছু ইঙ্গিত করে। আমি যথেষ্ট শালীনতা বজায় রেখে চললেও উনি পারেন না আমাকে চোখ দিয়ে সম্পূর্ণ গিলে খান। এত বাজে চাহনি ওনার। নীল সাহেব হয়তো বিষয়টা আন্দাজ করতে পারেন। সে সব সময় আমাকে অফিসে আপসেট হয়ে থাকার কারণ জিজ্ঞেস করেন, কিন্তু আমি বিষয়টা এড়িয়ে যাই, কারণ আমি চাই না আমার জন্য নীল সাহেব কোনো ঝামেলায় জড়িয়ে পড়ুক। উনি মানুষটা খুব ভালো, নিজের পরিবার ছাড়া কিচ্ছু বোঝেন না। খুব ভালোবাসেন নিজের মা আর ছোট বোনকে। তার আলোচনার মূল বিষয় তার পরিবার। এই জন্য অনেকেই বিরক্ত বোধ করলেও আমার খুব ভালো লাগে। এই দেখো, এত সব ভাবতে ভাবতেই অফিসে পৌঁছে গেছি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অফিসে ঢুকতে নেব, ঠিক তখন কণ্ঠ, কারো পিছু ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। পিছনে ঘুরে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার প্রাক্তন স্বামী ডেকেছিল আমায়। আমার ভালো থাকা হয়তো তার সহ্য হচ্ছে না। তার সাথে কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। সে হয়তো আবার আমায় অপমান করতে আমার অফিস অব্দি চলে এসেছে। আমি হাঁটতে শুরু করলাম, আর পিছু ফিরে তাকাইনি। অনেকবার ডেকেছে, আমি দাঁড়াইনি। অতি দ্রুত হাঁটার কারণে কেবিনে ঢোকার সময় কারোর সাথে প্রচন্ড জোরে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি নীল সাহেব আমায় আগলে ধরেছেন, নয়তো আমি পড়ে গিয়ে বড়সড় রকমের একটা আঘাত পেতাম। নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালাম। কণ্ঠ, আপনি ঠিক আছেন? জি। কি হয়েছে আপনার? এমন অন্যমনস্ক দেখাচ্ছে। আসলে কাজের একটু প্রেসার যাচ্ছে তো, তাই হয়তো টায়ার্ড দেখাচ্ছে। ও আচ্ছা। আমি আমার ডেস্কে যাচ্ছি নীল সাহেব। হ্যাঁ, নিশ্চয়ই। তারপর আমি আমার ডেস্কে চলে এলাম। নীল সাহেব আমার সামান্য অন্যমনস্কতাও খুব সহজেই ধরে ফেলেন। মানুষটাকে যত দেখছি তত মুগ্ধতা ছেয়ে যাচ্ছি। কাজে মনোনিবেশের চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারছি না। আজকে কেন রাহাত এসেছিল? আমার জীবনে আবার কি অঘটন ঘটাতে চায় ও? আমায় ছেড়ে তো ওর নতুন বউকে নিয়ে সুখেই আছে। আজ এত বছর পর আমাকে দেখা দেওয়ার কি উদ্দেশ্য থাকতে পারে? কিছুক্ষণ পর জি, আপনি যান, আমি আসছি। স্যার, আসবো? আসুন মিস কণ্ঠ। কোনো দরকার ছিল স্যার? কেন, তোমায় কি সবসময় দরকারের জন্য ডাকতে হবে? এমনি কি তোমায় আমি ডাকতে পারি না? আসলে স্যার ঠিক তা নয়। আপনি ডেকেছেন তো, তাই কারণ জিজ্ঞেস করলাম। কিছু মনে করবেন না প্লিজ। করব না, তবে একটা শর্তে। কি? আজকে আমার সাথে বাইরে লাঞ্চ করতে হবে। মাফ করবেন, আমি বাইরের খাবার খাই না। আমি আসছি স্যার। আরে মিস কণ্ঠ, আমার কথাটা তো শুনে যান। কোনো কথা না বলেই আমি স্যারের কেবিন থেকে বেরিয়ে এলাম। ওনাকে ভালো করে চিনেছি এই 2 মাসে। আজ কফি, কাল লাঞ্চ, পরশু ডিনার, আর যতক্ষণ ওনার সামনে ছিলাম মাথা থেকে পা অবধি না হয় হাজারো বার স্ক্যান করেছে। অসভ্য লোক কোথাকার। তারপর আমার ডেস্কে বসে আবার কাজ শুরু করলাম। লাঞ্চের সময়। ব্যস্ত নাকি? আরে নীল, না, কিছু বলবেন? সবাই লাঞ্চ ব্রেকে, আর আপনি এখনো কাজ করছেন? খেয়ে নেবেন, চলুন। আমি বাসা থেকে এসেছি, আপনি বরং আজ আমার সাথে লাঞ্চ শেয়ার করুন। আমিও এনেছি,
আচ্ছা, একটু অপেক্ষা করুন কণ্ঠ, আমি আসছি। কিছু সময় পর এই তো চলে এসেছি। আমি আজ এই 4 রকমের ভর্তা আর আচার সাথে খুদের ভাত এনেছি। আরে এইসব তো আমার পছন্দের খাবার, আপনি বরং আপনার বক্স আমায় দিয়ে দিন, আমার বক্সটা আপনি নিন। আরে বিরিয়ানি যে আমার অনেক পছন্দের, আপনার হাতের রান্না। জি, আচ্ছা খাওয়া শুরু করুন। হ্যাঁ অবশ্যই, আপনিও করুন। অনেক মজা হয়েছে, বেশ কিছুদিন পর এত মজার খাবার খাওয়ার সুযোগ হলো। আপনাকে ধন্যবাদ নীল। আচ্ছা এই রান্নাগুলো কে করেছেন? আজকে রান্নাগুলো তো খুব সহজ ছিল, তাই আমিই করেছি। আম্মু তো অসুস্থ আর নীলার পরীক্ষা চলছে। আপনার হাতের রান্না কিন্তু অসাধারণ, অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি। আজকে নীলের সাথে অনেক কথা বলেছি। উনি অবশ্য আমাকে সকালের কথা আবার জিজ্ঞেস করেছিলেন, কিন্তু আমি বরাবরের মতো এড়িয়ে গিয়েছি। আগামী সপ্তাহে অফিস থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়েছে, কারণ বেশ অনেকদিন যাবৎ কাজের প্রচুর চাপ ছিল। সকলেই ক্লান্ত, তাই সকলের চাঙ্গা করতেই এই উদ্যোগ। আমি অবশ্য যেতে চাইছিলাম না, কিন্তু নীলের অনুরোধ ফেলতে পারিনি। মানুষটা খুব ভালো, যতটা দেখছি ততটাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছি। আমি যেন তার খুব আপন কেউ, আমায় নিয়ে তার চিন্তার যেন অন্ত নেই। এখন বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। গ্রীষ্মের তীব্র উত্তাপে এই কয়টা দিন প্রকৃতি পুড়েছে। আজকের বৃষ্টি যেন শান্তির বর্ষণ হয়ে নেমেছে, যা প্রকৃতির পাশাপাশি প্রতিটি হৃদয় শীতল করে দিচ্ছে। অনেক রাত হয়ে পড়েছে, রাতের খাবার আম্মুকে সাথে নিয়ে খেয়ে নেই, আবার সকালে অফিস আছে। খেতে ইচ্ছে করছে না, তবুও খেতে হবে, নতুবা আমার শ্রদ্ধেয় জননী খাবেন না। আর রাতে তার অনেকগুলো ওষুধ আছে, অজ্ঞতা খেতে যেতেই হবে। আম্মু এসো, তাড়াতাড়ি খেয়ে নেবে তো নাকি? তুই খেয়েছিস? না, তোমার সাথে খাবো। আর কথা না বলে বসো দেখি। হুম। খাবার খাওয়া শেষে বারান্দায় এসে বসলাম। দেখলাম আমার ফোন বাজছে, নীল ফোন করেছে। রিসিভ করলাম। কোনো দরকার নীল? কোনো দরকার ছাড়া বুঝি আপনাকে কল করতে পারি না কণ্ঠ? ঠিক তা নয়, অনেক রাত হয়েছে তো, তাই ভেবেছিলাম হয়তো কোনো দরকার। খেয়েছেন? জি, আপনি? আসলে ঘুম আসছিল না, তাই আপনাকে কল করলাম। সমস্যা নেই। এইভাবেই অনেকটা সময় নীলের সাথে কথা বলে কাটিয়ে দিলাম। কথায় কথায় রাত 1টা পার হয়ে গিয়েছিল। তারপর ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। তবে অনেকদিন পর এভাবে কারো সাথে মন খুলে কথা বলে নিজেকে বেশ হালকা লাগছে। আজকে অফিসের ট্যুর, আমরা শ্রীমঙ্গলে যাচ্ছি। যদিও ট্যুরের পেছনে একটা মহৎ উদ্দেশ্য লুকায়িত রয়েছে, আর তা হলো আমাদের অফিসের একটা শাখা কিছুদিন আগেই ওখানে খোলা হয়েছে। ফলে আমাদের অনেক ক্লায়েন্ট ওখানে রয়েছে, তাই আমরা একটা ডিল করতে যাচ্ছি শ্রীমঙ্গল। যদিও সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে, তাই ডিলের প্রয়োজনে যাওয়া হলেও সবার মাঝে ট্যুরের আমেজ রয়েছে। আমাদের 24 জনকে নিয়ে যাওয়া হচ্ছে। দুটো দলের সদস্যদের ভাগ করে নেওয়া হয়েছে। অনেকেই পারিবারিক বিভিন্ন কারণে আমাদের সাথে যোগদান করতে পারেনি, তাই আমাদের সঙ্গী হিসেবে 24 জন অবশিষ্ট রয়েছে। আমি, এমডি স্যার ও কণ্ঠ একই দলে রয়েছি। আমি কণ্ঠকে আর আপনি বলে কথা বলি না, তুমি বলেই কথা বলি। তবে ও এখন আপনি বলে, এটাই নাকি ওর স্বাচ্ছন্দ্য, তাই আমিও কিছু বলিনি। কারণ কারো কমফোর্ট জোন থেকে তাকে বের করাটা তার জন্য অস্বস্তিকর। এখন সকাল 8টা বাজে। 8:45 অফিসের সামনে সকলে একত্রিত হব। তারপর আমরা মাইক্রোবাসে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করব। আমি বাসা থেকে বেরিয়ে কণ্ঠকে কল করলাম। হ্যালো কণ্ঠ, তুমি বেরিয়েছো? না নীল, আপনি? আমি তোমার বাসার সামনে আসছি। আমার 5 মিনিট লাগবে, আমি বেরোচ্ছি। আচ্ছা এসো তুমি। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি কণ্ঠের বাসার সামনে পৌঁছালাম। অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ পরিচিত আওয়াজ শুনতে পেয়ে আওয়াজের উৎসের দিকে তাকিয়ে দেখলাম কণ্ঠ এসেছে। ও একটা তাঁতের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং হিজাব, আর মুখে কোনো প্রসাধনীর চিহ্ন নেই। বেশ লাগছে ওকে। শাড়িটা গাঢ় নীল রঙের
যা ওকে খুব মানিয়েছে। মেয়েটার গায়ের রং চাপা, যার ফলে সব রঙের সাথেই ওকে মানানসই লাগে। আমি কতক্ষণ যে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম জানা নেই। মনে হচ্ছে আমার সামনে কোনো হুড় দাঁড়িয়ে আছে। কখনো কোনো মেয়েকে দেখে আমার এমনটা অনুভব হয়নি। ওই প্রথম ব্যক্তি যাকে দেখে আমার সবটা থমকে গেছে। হঠাৎ শরীরে কোনো হাতের অস্তিত্ব পেলাম। ভালো করে তাকিয়ে দেখলাম কণ্ঠ আমায় ডাকছে। নীল, আপনার কি হয়েছে? কখন থেকে ডাকছি, আপনি কোনো সাড়াই দিচ্ছেন না। কোথায় হারিয়েছিলেন? আরে কিছু হয়নি, খেয়াল করিনি তোমার কথা। তা কোন খেয়ালে ডুবেছিলেন শুনি? তোমার খেয়ালে কণ্ঠ। কথাটা ফিসফিসিয়ে বললাম। কিছু বললেন? না কণ্ঠ, চলো তাড়াতাড়ি, গাড়ি মিস হয়ে যাবে। চলেন। কিছুক্ষণ পূর্বেই আমাদের মাইক্রোবাস ছেড়ে দিয়েছে। মোট 3টে মাইক্রো লেগেছে। আমি কণ্ঠ একই মাইক্রোতে। এমডি আমাদের পরের গাড়িতে রয়েছেন। তবে তিনি বেশ ক্ষুব্ধ হয়েছেন, কারণ কণ্ঠকে তিনি তার গাড়িতে উঠতে বলেছিলেন, কিন্তু ও কিছু উসিলা দিয়ে এই গাড়িতে রয়ে গেল। ব্যাপারটা স্যার কিছুতেই হজম করতে পারিনি, যা বুঝলাম। সে যাই হোক, ভালোই হয়েছে। গাড়ির ড্রাইভারের পাশের সিটে আমি বসেছি, আর কণ্ঠ, শিলা এবং মেহেক আমার পিছনের সিটে। তারপরের সিটগুলোতে কারা উঠেছে খেয়াল করিনি। আরে নীল ভাই, এত চুপচাপ কেন? আমি হেসে বললাম, এমনি। কি বলবো বলো? শুনেছি আপনি অনেক ভালো গান গাইতে পারেন। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, একটা গান তো হতেই পারে। কি বলো শিলাকণ্ঠ? না, গান অনেক আগে ছেড়ে দিয়েছি। গলা আর আগের মতো নেই। গিয়ে শুনান নীল সাহেব, দেখি আপনার গলা কতটা খারাপ হয়েছে। তবে তাই হবে, কিন্তু একটা শর্ত আছে। বেশ আগ্রহ দীপ্ত হয়ে কথাটা বলল কণ্ঠ। বলে ফেলুন নীল সাহেব, শুনি আপনার শর্ত। বেশ হেসেই কথাটা বললাম, আমি গান গাইবো, তবে আমার সাথে একজন ফিমেল আর্টিস্ট লাগবে। বিরক্তি নিয়েই বলল, আমি গান টান গাইতে পারি না বাবা। আমি শিলাকে প্রশ্নটা করলাম, শিলা তুমি গাইবে আমার সাথে? আর মনে মনে প্রার্থনা করছিলাম যাতে ওর উত্তরটি না হয়, কেননা আমার ইচ্ছা কণ্ঠের সাথে আমি গান গাইবো। আর আমি জানিও খুব ভালো গান গাইতে জানে। না ভাইয়া, আমি তোমার সাথে গাইবো না। থাক, তোমাদের গাইতে হবে না নীল, আমিই গাইবো আপনার সাথে। আচ্ছা, আমি রিমঝিম বৃষ্টি ঝরে যায় গানটা গাইতে চাইছি। আজকের আবহাওয়ার সাথে বেশ জমবে এই গানটা। ঠিক আছে নীল, আপনি শুরু করুন। সবাই চুপ করে বসুন। আমি গাইতে শুরু করলাম। করতালিতে মুখরিত হয়ে উঠল গাড়ির ভেতরটা। সবার কাছে খুব ভালো লেগেছে আমাদের গান। কণ্ঠের গলা মারাত্মক রকমের সুন্দর। যতক্ষণ ওর গান শুনছিলাম যেন কোনো ঘোরে হারিয়ে গিয়েছিলাম। মেয়েটা প্রচুর আবেগ দিয়ে গান গায়। পুরো রাস্তা জুড়ে সকলের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আমাদের গাওয়া গান। প্রশংসা শুনতে শুনতে কানের পোকা বেরিয়ে যাবে বলে মনে হচ্ছিল, কিন্তু কণ্ঠ গান গাওয়ার পর থেকেই চুপ। পুরো যাত্রাপথে তেমন কথা বলেনি। কি হলো মেয়েটার? কষ্ট পেয়েছে কি? বেশ কয়েক ঘন্টা যাত্রা শেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। বৃষ্টির কারণে অনাকাঙ্ক্ষিত বিলম্ব ঘটল। এই লম্বা জার্নি শেষে একদম ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের 24 জন সদস্যের মাঝে 3 দম্পতি রয়েছে, যারা আমাদের সাথে কটেজে উঠবেন না। তারা তাদের মতো করে কোনো হোটেলে উঠবেন। এমডি স্যারের এক কাজিনের বাসা রয়েছে শ্রীমঙ্গলে, তাই তিনি সেখানেই উঠবেন। বাকি রইলাম আমরা 17 জন, যার মাঝে 7 জন মেয়ে আমরা, আর বাকি 10 জন ছেলে। আমরা 4টা কটেজে উঠব। বড় কটেজ দুটোতে 5 জন করে ছেলে সদস্যরা এবং আমরা 7 জন থাকবো ছোট কটেজ দুটোতে। আমি, মেহেক ও শিলা একসঙ্গে থাকবো। ওদের সাথে বেশ ফ্রি হয়ে গিয়েছি আমি। ওরা খুব মিশুক। নীল, সাগ্রত ভাই, রাহাত ভাই, সৃজন ভাই ও শিথিল ভাই একসঙ্গে থাকবেন।
এখন সময় বেলা 2টা। খুব ক্ষুধা লেগেছে আমার, আবার খুব ঘুমও পাচ্ছে। কি যে এক অস্বস্তিকর অবস্থা। ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাওয়া শেষে রুমে এসেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ স্বপ্নে, নীল, আমি আপনাকে খুব ভালোবাসি। কথা বলবেন না? কি হলো নীল? এভাবে হাসছেন কেন? ওইদিকে কেন যাচ্ছেন? চারদিকে এমন ধোঁয়াময় হয়ে যাচ্ছে কেন? আপনার শরীরে কি হয়েছে? চামড়া এমন দেখাচ্ছে কেন? নীল, কোথায় আপনি? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি আপনাকে দেখতে পাচ্ছি না। নীল। হঠাৎ ধরফরিয়ে উঠে বসলাম। চারপাশে চোখ বুলিয়ে সময়টা বোঝার চেষ্টা করছি। ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধ্যে 7টার কিছু বেশি। রুমে এসি চলছে, তবু আমি দরদর করে ঘামছি। মনে হচ্ছে যেন শরীরে অনবরত পানি ঢালা হচ্ছে। খুব অস্থির লাগছে। এটা আমি কি দেখলাম? কেন দেখলাম? আবার কি কোনো ঝড় আসতে চলেছে আমার জীবনে? আচ্ছা, রুমে আমি একা কেন? মেহেক, শিলা কোথায়? 4 ঘন্টা হয়ে গেছে। কতক্ষণ ঘুমিয়েছি আমি? কিন্তু হঠাৎ এমন একটা দুঃস্বপ্ন কেন দেখলাম আমি? কি বিভৎস সে স্বপ্ন! এটা কি আবার কোনো ভয়ঙ্কর বিপদের সংকেত? নিজের মনকে ধাতস্থ করলাম, এটা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন। এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। নীল সাহেবকে কি ভয়ঙ্কর দেখাচ্ছিল, যেন তার চামড়া ঝলসে গিয়েছে আর আমার দম আটকে আসছিল, যেন এক্ষুনি রুহ বেরিয়ে যাবে। আমি ফোনটা হাতে নিলাম আর মেহেককে কল করলাম। কিন্তু আশ্চর্য, 5 বার কল করলাম, রিং হলো, ধরলো না। ভাবলাম হয়তো সাইলেন্ট করা, তাই শিলাকে কল করলাম। ফলাফল শূন্য। তাকেও ফোনে পেলাম না, তাই ফোন রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুম লক করে কটেজ থেকে বেরোলাম। রিসেপশনে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন আমার অফিস কলিগরা কোথায়? ম্যাম, তারা বেশ কিছুক্ষণ আগে বেরিয়েছেন। সবাই গিয়েছে? হ্যাঁ। কোথায় গিয়েছেন বলতে পারবেন? না। ও, আমি আবার কটেজে ফিরে যেতে উদ্যত হব, ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করলো। নীল কলটা করেছেন। দেরি না করে কল রিসিভ করলাম। কণ্ঠ, তুমি রিসিপশনে বসো, মেহেক তোমায় নিতে আসছে। বেশ অবাক হয়েই প্রশ্নটা করলাম আমি, কিন্তু আপনি জানলেন কি করে? তুমি বসে থাকো আর মেহেক যা বলে তাই করো। রাখছি আমি। নীল, হ্যালো হ্যালো। ধুর, কেটে দিল কলটা। ভারী অদ্ভুত মানুষ তো। কোথায় যাব, কেন যাব, আর তারা সবাই কোথায়? চিন্তায় চিন্তায় কপালের রগ দপদপ করছে। কিন্তু কিছু সময় অপেক্ষা করার পর মেহেক এলো। ও বলল, কি গো মহারানী, আপনার ঘুম ভাঙলো অবশেষে? হ্যাঁ, তা ভেঙেছে। তবে তোমরা আমায় ডাকো নাই কেন? কি বলছো তুমি? ডাকি নাই মানে? তুমি তো সাড়াই দাওনি, তাই তোমাকে রেখেই আমরা একটু আশপাশ ঘুরেছি। খানিকটা অভিমান নিয়ে কথাটা বললাম। কাজটা মোটেও ভালো করনি। আচ্ছা হয়েছে, মান অভিমানের পালা এখন তোলা থাক। তাড়াতাড়ি চলো আমার সাথে। হুম। এই, কোথায় যাচ্ছ? কেন, তুমি না তোমার সাথে আমায় যেতে বললে? এভাবে তো যাওয়া যাবে না। কেন, আমার ড্রেসটা কি দেখতে ভালো না? এটা চেঞ্জ করে আসবো? না, ড্রেস ঠিক আছে, কিন্তু তুমি চোখ খোলা রেখে যেতে পারবে না। তো আমি চোখ বন্ধ করে হাঁটবো নাকি? আরে বোকা, আমি তোমার চোখ বেঁধে তোমাকে ধরে ধরে নিয়ে যাব। আমি বিরক্তিতে ভ্রুজগল কুচকে বললাম, কেন আমি পারবো না? মেহেক খানিকটা গম্ভীর হয়ে বলল,
নীল ভাই তোমাকে কল করেছিল? হ্যাঁ। কিছু বলে নাই? বলেছে অনেক কিছু। আমার কথা শুনতে বলে নাই? বলেছে কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ আমার কথা শোনো। আচ্ছা। মুখ বাঁকাচ্ছ কেন? তোমায় মারতে নিয়ে যাচ্ছি না, হয়ে গেছে, চলো। শক্ত করে ধরবে কিন্তু, হোঁচট খেলে তোমার খবর আছে। বেশ, তবে তাই হবে। মেহেকের হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি। মনে হচ্ছে সবে হাঁটতে শিখেছি। কেমন একটা অদ্ভুত অনুভূতি। আবার একটা বিষয়ে ভেবে খুব কষ্ট হচ্ছে। সামান্য এইটুকু পথ চোখ বন্ধ করে হাঁটতে কতটা কষ্ট হচ্ছে, অথচ যারা অন্ধ জন্মগতভাবেই, তাদের কষ্টের কথা মনে হলেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আল্লাহ যেন কাউকে এই কষ্টের জীবন না দেন, এই দোয়া মনে মনে করছি। হঠাৎ পথ চলা বন্ধ হলো, অর্থাৎ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। চোখের বাঁধন খোলার জন্য চোখে হাত দিতে যাব, তার পূর্বেই কেউ আমার হাত খপ করে ধরে ফেললো। হাতটা মেহেক নয়, তা বেশ বুঝতে পারছি। শক্ত বলিষ্ঠ কোনো পুরুষালী হাতের ছোঁয়া পেতেই শরীর বেয়ে এক শিরশিরানি অনুভূতি যেন ছুটে গেল। আমি কম্পিত গলায় কিছু বলতে যাব, তার পূর্বেই সেই হাতের মালিক আকুতির স্বরে বলে উঠল, আর কিছুক্ষণ অপেক্ষা করো কণ্ঠ। অবাক হয়ে প্রশ্ন করলাম, নীল আপনি? হ্যাঁ, এসো আমার সাথে। মেহেক কোথায়? সামনে আছে। আচ্ছা, নীল কি করতে চাইছে? উত্তরের অপেক্ষায় উত্তেজনা বেড়ে চলেছে। খানিকটা হাঁটার পর আমরা থামলাম। আমি এবার উচ্চস্বরেই বলে ফেললাম, আর কতক্ষণ এভাবে? আমি বোধহয় অন্ধ হয়ে যাব। কোনো সারা শব্দ পেলাম না। হঠাৎ কেউ আমার চোখে বাঁধা কাপড় সরিয়ে নিল। অনেকটা সময় অন্ধকারময় ছিলাম বলে আলোর সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলো। এরপর সামনে যা দেখলাম তার রাগে, ক্ষোভে, ক্রোধে আমার শিরায় উপশিরায় যেন অগ্নিস্ফুলিঙ্গা ঝলকানি বয়ে গেল। জীবনের সবচেয়ে ঘৃণিত জঘন্য কিছু প্রত্যক্ষ করলাম। কপালের রগে টান অনুভব হচ্ছে, বুকের ভেতরে অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছে, শ্বাস নিতেও হিমশিম খাচ্ছি, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, যেন শ্বাসকষ্টের রোগী আমি। কি অদ্ভুত না? আমরা কণ্ঠকে চমকে দিতে ওর জন্মদিন উদযাপনের সামান্য আয়োজন করেছি। সবটাই হয়েছে আমার বুদ্ধিতে, তবে এমডি স্যারকে জানানো হয়নি, যেহেতু কণ্ঠ বরাবরই তাকে অপছন্দ করে। কিন্তু এখন মনে হচ্ছে কাজটা করা ঠিক হয়নি। কণ্ঠের চোখের কাপড় খুলে দেওয়ার পর ভেবেছিলাম ও খুব খুশি হবে, কিন্তু এখন ওর চোখ মুখের ভাব দেখে যা বুঝতে পারছি তা হলো ও মোটেও খুশি হয়নি। কিন্তু কেন? ওর হাত পা অসম্ভব রকম কাঁপছে, চোখের বর্ণ টকটকে লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে চোখ দিয়ে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। আমি ওর কাছে এগিয়ে গেলাম এবং ডাকলাম, কণ্ঠ। ওর কম্পিত গলায় প্রশ্নটা করলো, এসব কে করেছে নীল? আমরা সবাই মিলে করেছি। কেন, পছন্দ হয়নি? কেন করলেন? কে বলেছিল এসব করতে? আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। কি এমন হলো যে মেয়েটা এইভাবে রিয়াক্ট করলো? সম্বিত ফিরে পেতে আমি বললাম, কেন, কি হয়েছে, বলবে তো? আপনারা সবাই শুধু আমাকে কষ্ট দিতে জানেন। যখনই সবটা ভুলে আবার নতুন সূচনা করতে চাই, ঠিক তখনই আমার অতীত আমাকে স্মরণ করিয়ে দিয়ে বোঝাতে চান আমার জীবনে আনন্দের কোনো স্থান নেই। কেন কেন এমন করেন? আমি কি ক্ষতি করেছি আপনাদের? কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে কণ্ঠ। উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যায়। কি এমন হলো যার দরুন কণ্ঠ এহেন আচরণ করছে? আমার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। আচ্ছা, নিজের অজান্তে কি ওকে
অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম? ওর কান্নার হৃদয় বিদারক শব্দে আশপাশের পরিবেশ বাতাস ভারী হয়ে উঠেছে। এত কষ্ট লুকিয়ে রেখেছিল ও ওর মনে। কেউ যে এগিয়ে গিয়ে ওকে সান্ত্বনা দেবে সেই সাহসটাও কারো হচ্ছে না। আমি রেস্টুরেন্টের করিডোরের এক প্রান্তে অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম। কথা বলার চেষ্টা করছি, কিন্তু মুখ থেকে একটা টু শব্দ বেরোচ্ছে না। বেশ খানিকটা সময় কণ্ঠ কাঁদল। তারপর শিলা ও মেহেক ওকে ওর কান্নার কারণ জিজ্ঞাসা করল। কণ্ঠের জন্মদিন ঘিরেই তার জীবনের সকল তোলপাড়ের সূচনা। তার এক জন্মদিনে তার বড় ভাই নিজের স্ত্রীকে নিয়ে পরিবার ছেড়েছেন, পাড়ি জমিয়েছেন প্রবাসে। ঘটনার সমাপ্তি এটুকুতে হলেও পারত, কিন্তু ঘটনাটি সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছেনি। কণ্ঠ তার আরেকটি জন্মদিনে নিজের অনাগত সন্তানদের হারিয়েছে। যদিও এর জন্য তার প্রাক্তন স্বামী দায়ী। লোকটা তার পরকীয়া সম্পর্কের জেরে কণ্ঠ যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, কণ্ঠকে তখন বেধড়কভাবে মেরেছিল। ফলশ্রুতিতে কণ্ঠ হারায় তার অনাগত সন্তানদের। ডক্টর বলেছিলেন কণ্ঠ 2 সন্তানের জননী হবেন। হায় আফসোস, মেয়েটির মা হওয়া হয়ে ওঠেনি। আবার আরেক জন্মদিনেই কণ্ঠের ডিভোর্স হয়েছিল। এই পর্যন্ত ঘটনা থেমে থাকেনি। কণ্ঠ তার প্রাণের প্রিয় পিতাকেও হারিয়েছিল তার জন্মদিন নামক এক অভিশপ্ত দিনে। সেই থেকে জন্মদিন আসলে কণ্ঠ মনমরা হয়ে থাকে। দিনটি ঘুরে ফিরে কেন বারবার আসে তার জীবনে? কণ্ঠের মুখে সম্পূর্ণ ঘটনা শুনে নিস্তব্ধতায় চেয়ে গেছে পুরো করিডর। প্রতিটি মানুষ এই হৃদয় বিদারক বর্ণনা শুনে শোকাহত, মর্মাহত। কেউ সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পায়নি। সবাই নীরবে অশ্রু বিসর্জন করছে। আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছি। কি করে পারলাম মেয়েটাকে এতটা কষ্ট দিতে? ও কি আমায় আদৌ ক্ষমা করবে? আমি কণ্ঠের দিকে তাকাতে সাহস পাচ্ছি না। কণ্ঠ ছুটে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। মেহেক, শিলা সহ আরো বেশ কয়েকজন মেয়ে কলিগ ওর পিছু নিল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। কেটে গেছে 2টি মাস। তীব্র শীত জাঁকিয়ে বসেছে ঢাকা শহরে। শহর জুড়ে চলছে পৌষ পার্বণের পিঠা উৎসব। কি দারুণ একটা অনুভূতি। সেদিন কণ্ঠের কষ্টে কেঁদেছিলাম আমিও। অন্তর্দহনে জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছিলাম। পরে অবশ্য কণ্ঠ আমার কাছে ক্ষমা চেয়েছিল। ওর ভাষ্যমতে এতে আমার কোনো দোষ ছিল না। ও নাকি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আমার সাথে বাজে ব্যবহার করে ফেলেছিল, তাই ও লজ্জিত। আমি বলেছিলাম এখানে দোষটা আসলে আমাদের কারোরই ছিল না। তুই তোমার জায়গায় নিরপরাধ আর আমি আমার জায়গায়। সব দোষটা আসলে নিয়তির। আমার কথা শুনে কণ্ঠ অশ্রুসিক্ত হয়ে পড়েছিল। এরপর কিন্তু আমাদের বন্ধুত্বটা আরো মজবুত হয়েছিল। আজকে কেন জানি এসব ভাবতে খুব ভালো লাগছে। তবে সেই দিনের সেই ঘটনা, কণ্ঠের আর্তনাদ আমার হৃদয়কে আজও কাঁদায়। মনে হয় সবকিছুর জন্য আমি দায়ী। ধ্যান ভাঙলো আম্মুর ডাকে। আজ অফিস নেই, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। নীলাব্বু, কি হয়েছে আম্মু? কিছু বলবে? হ্যাঁ বাবা। বলে ফেলো। অপেক্ষা করছো কেন? তুই এবার বিয়েটা করে ফেল। করব। কবে করবি বাবা? সময় হলেই করব। সেই সময়টা কবে আসবে শুনি? মা, নীলা কোথায়? কথা ঘুমাচ্ছিস? না তো। তোকে বলে কোনো লাভ নেই। আরে আম্মু, যা রাগ করে চলে গেল। আম্মুর সবসময় এক কথা, বিয়ে কবে করবি? আমার আর ভালো লাগে না। আমি কতবার বলেছি নীলাকে বিয়ে দেওয়ার পর নিজে বিয়ে করব। ওর লেখাপড়া শেষ হতে আর বেশি দিন বাকি নেই। আশা করা যায় আগামী 2 বছরের মাঝেই আমার বোনটার পড়া শেষ হবে। আমি ওর বিয়েটা খুব ধুমধাম করে দিতে চাই, তাই ওর জন্য কিছু টাকা জমিয়েছি। আমার আজকাল কেন জানি মনে হয় আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। তাই আমার অবর্তমানে আমার পরিবারের যাতে কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা করছি। আম্মুর চিকিৎসা আর নীলার বিয়ে, এই দুটো দায়িত্ব পালন করতে পারলেই আমি মুক্ত। সেই লক্ষ্যে কিছু টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখেছি। হয়তো আমি না থাকলে আর যাই হোক, আমার পরিবারকে পথে নামতে হবে না।
ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আমার ফোনটা বেজে উঠল। কণ্ঠের কল। উদগ্রীব হয়ে রিসিভ করলাম। নীল, বলো কণ্ঠ। আমার একটা অনুরোধ রাখবেন? প্লিজ, না করবেন না। সম্ভব হলে অবশ্যই রাখবো, বলো তুমি। অসম্ভব কিছু করতে বলবো না, আপনি রাখতে পারবেন। আচ্ছা, বলো তো কি। পৌষ পার্বণ উপলক্ষে পিঠে উৎসব চলছে। আমার পিঠে উৎসবে যেতে খুব ইচ্ছে করছে, নিয়ে যাবেন? কবে যেতে চাও? আপনার আপত্তি না থাকলে আজই। ঠিক আছে, তুমি বের হও, আমি আসছি। ধন্যবাদ নীল। ধন্যবাদ দিয়ে ছোট করো না প্লিজ। বেশ, তবে তাই হবে। তাড়াতাড়ি রেডি হও, 10 মিনিটের মাঝে আসছি। আচ্ছা, আসুন। নীলের সাথে কথা বলে চট করে তৈরি হয়ে নিলাম। আজকে হালকা করে সেজেছি। চোখে গাঢ় কাজল, পুরো মুখে হালকা ফেস পাউডার এবং ঠোঁটে একটা নুট কালারের ম্যাট লিপস্টিক। ব্যাস, আমার সাজ সম্পূর্ণ। কাতানের গাঢ় নীল একটি শাড়ি পরেছি, সাথে ম্যাচিং হিজাব, আর গায়ে জড়িয়ে নিয়েছি একটা কালো রঙের শাল। এতেই প্রায় 6 মিনিট পার করে ফেলেছি। না, এবার বেরোতেই হবে। নীল হয়তো এসে পড়েছে এবং আমার জন্য অপেক্ষা করছেন। উফ, বাইরে কি ঠান্ডা, আমার হাত পা বুঝি জমে যাবে। মা, দরজা লাগিয়ে দাও, আমি আসছি। এই বলে জোরে হাঁক দিলাম। কোথাও যাচ্ছিস মা? মামুনি, একটু বের হচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা মা, সাবধানে যাস, আর বেশি রাত বাইরে কাটাস না। কিঞ্চিত হেসে বললাম, যথা আজ্ঞা মাতাজি। গেটের বাইরে বেরিয়ে দেখি নীল সাহেব ফোনে স্ক্রল করছেন। আমি হালকা করে কাশলাম সাড়া পাওয়ার জন্য, কিন্তু নীল তো কোনো পাত্তাই দিলেন না। কি এমন দেখছেন ফোনে যার জন্য আমায় ওনার চোখেই পড়লো না? তারপর হেঁটে ওনার সামনে গিয়ে জোরে জোরে গলা ছাড়লাম। আরে কণ্ঠ, এসে পড়েছো, চলো রিক্সায় উঠি। এসেছি তো সেই কখন, কিন্তু আপনি তো দেখলেনই না ফোন নিয়ে ব্যস্ত কিনা। খানিকটা খোঁচা দিয়ে কথাটা বললাম। কেন যেন ওনার দৃষ্টি আকর্ষণ করতে না পেয়ে রাগ হচ্ছে, ভীষণ রকমের রাগ। মিষ্টি হেসে বললেন নীল, ও তাই বুঝি, সরি গো, আর হবে না। কি মায়াময় মুখায়ব, কতটা স্নিগ্ধ তার হাসি, কতটা গভীর তার চোখের চাহনি। দেখলেই মনে হয় এই বুঝি কোনো মায়াজালে জড়িয়ে পড়েছি। আর তার মুখের এই গো ডাকটা শুনে শরীর জুড়ে বয়ে গেল এক অদ্ভুত অনুভূতি। মনের মাঝে লোভ জমছে। ইস, যদি রোজ এই ডাকটা শুনতে পেতাম, যদি পেতাম। ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, তবে তা ছিল ক্ষণস্থায়ী। এই কণ্ঠ, কি ভাবছো বলো তো? রিক্সায় উঠবে না? কিছু না, চলুন। সূর্য ডুবেছে, ঘন্টাখানেক পড়বে। অন্ধকার জেগে বসেছে শহর জুড়ে। তবে রাস্তায় ল্যাম্পপোস্টে, দোকানের লাইট আর বাসাবাড়ির লাইটের আলোয় আলোকিত চারপাশ। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে স্পর্শ করছে সারা অঙ্গ। রিক্সা ছুটে চলেছে গন্তব্যের খোঁজে, আর পাশে বসে আছে নীল। তবে আমাদের মাঝে আরো 2-1 বসতে পারবে বলে মনে হয়। আচ্ছা, সময়টা যদি এখানেই থমকে যেত তবে কেমন হতো? 1 কাপ চায়ের বড্ড অভাব। ভাবনার সমাপ্তি ঘটল, কেননা রিক্সা থেমে গেছে, যার অর্থ আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছি। আমি নামলাম রিক্সা থেকে। এতটা পথে আমরা একটা কথাও বলিনি। নিশ্চুপ থেকে প্রকৃতির স্নিগ্ধতা অনুভব করছিলাম। শান্ত স্বরে নীল বলল, কণ্ঠ, চলো। চলেন। আমি আশপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। হরেক পদের পিঠার স্টল রয়েছে। মনে পড়ে গেল ছোটবেলার কথা।
শীতের সময় গ্রামে যখন বেড়াতে যেতাম তখন কত পিঠা খেতাম, আর এখন তো বাসায় সেভাবে পিঠা তৈরি করাও হয় না, তাই খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠে না। চারপাশ পিঠার সুঘ্রাণে ম ম করছে। আমি পাটিসাপটা পিঠার স্টল দেখে দাঁড়িয়ে পড়লাম। নীল বললেন, কি হলো, থেমে গেলে যে? কপাল কুঁচকে কথাগুলো বললাম আমি। পৌষ পার্বণের পিঠা উৎসবে এসেছি কি করতে? শুধু কি ঘুরে ঘুরে দেখবো, খাবো না? না, তা হবে কেন? তা কোন পিঠে খাবে? আপাতত পাটিসাপটা দিয়ে শুরু করব, তারপর ভেবে দেখছি আর কি টেস্ট করা যায়। তবে শুরু করা যাক। আমরা পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠা, খেজুর পিঠা, দুধ চিতই পিঠা, বিবিখানা পিঠা সহ আরো অনেক রকমের পিঠা টেস্ট করলাম। অসম্ভব মজা ছিল পিঠাগুলো। এত পিঠা খেয়ে ফেলেছি যে এখন হাঁটতে হিমশিম খেতে হচ্ছে, তবুও খুব উপভোগ্য ছিল মুহূর্তগুলো। নীলের একই অবস্থা। হঠাৎ নীল বলে উঠলেন, এই কণ্ঠ, একটু বিশ্রাম নেই, কি বলো? ঠিক বলেছেন, হাঁটতে কষ্ট হচ্ছে। কিছু সময় বিশ্রাম নিয়ে তারপর চলে যাব। নিষ্প্রভ কণ্ঠে আমি বললাম, নীল এখন কয়টা বাজে? সবে 7:45 বাজে, 8টা পর্যন্ত বসি, তারপর রওনা হব। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ নীল। নীল খানিকটা অবাক হয়ে বললেন, ধন্যবাদ কেন? উচ্ছ্বাসিত হয়ে কথাগুলো বললাম, এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। এটা আমার জীবনের অন্যতম একটি সুন্দর মুহূর্ত, আমার কাটানো সবচেয়ে ভালো সন্ধ্যা। তোমাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর সময় উপভোগ করতে দেওয়ার জন্য। আড্ডা চললো বেশ অনেকটা সময়। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রিকশায় চড়লাম। আবার আমরা বেশ অনেকটাই স্বাভাবিক হয়ে গেলাম। আগের মতো আর জড়তা কাজ করছিল না। অনেক কথা বলতে বলতেই আমরা বাসায় এসে পড়লাম। আমায় বাসার গেটে নামিয়ে দিয়ে নীল নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। যতক্ষণ নীলকে দেখা গেল আমি তাকিয়ে দেখলাম, উনি অদৃশ্য হতেই আমি বাসায় ঢুকে গেলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়েই বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমে তলিয়ে গেলাম। পরদিন সকালে অ্যালার্মের বিকট শব্দে ঘুম ভেঙে গেল। আর মোড়া ভেঙে উঠে বসলাম। সকাল 7টা বাজে। বিছানা গুছিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। কর্মব্যস্ত মানুষের আনাগোনা রাস্তায় শুরু হয়েছে। শান্ত নীরব রাস্তায় মানুষের কোলাহল বাড়ছে। কিছুটা সময় পরিবেশ পর্যবেক্ষণ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে আম্মুকে সাথে নিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আজকে নাস্তায় ফ্রোজেন পরোটা ভেজেছি আর সাথে করেছি সবজি আর ডিম ভাজি। নাস্তা শেষে 1 কাপ চা খেলাম, ব্যাস আর কি লাগে। খাওয়া শেষে লাঞ্চ তৈরি করে ফেললাম চট করে। আজকের লাঞ্চে করেছি ভুনা খিচুড়ি আর সাথে বিফ কারি। সব গুছিয়ে তারপর গোসল সেরে অফিসের জন্য তৈরি হয়ে নিলাম। এই শীতের সকালে গোসল করে আসাতে ঠান্ডা কম লাগছে। 9টায় অফিস, তাই 8:40-এ বেরোবো। আম্মুকে ওষুধ খাইয়ে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। আজকে কিছু ডিল সাইন হবে। তারপর রিক্সা নিয়ে নিলাম। বেশ অনেকটা সময় পর অফিসে এসে পৌঁছালাম। ভাড়া দেওয়ার সময় পেছন থেকে এমডি স্যার ডাকলেন আমায়। মিস সায়রি, জি স্যার, বলেন। আপনি রোজ এমন রিক্সায় করে যাতায়াত করেন কেন? আমার যা সামর্থ্য আমি তাই করি স্যার। আহা, রেগে যাচ্ছেন কেন? আপনি চাইলে আমি রোজ আপনাকে পিক করতে পারি, কিন্তু আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি রিকশায় চড়েই স্বাচ্ছন্দ্য পাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আসছি স্যার, কিছু ফাইল চেক করতে হবে। একটু পরে তো মিটিং। গম্ভীর স্বরে কথাগুলো বলে চলে আসলাম। একরাশ হতাশা নিয়ে বললেন তিনি, আচ্ছা আপনি যান। অফিসে পৌঁছেই অনেকগুলো ফাইল ঠিক করছিলাম। বেশ অনেকক্ষণ পর কণ্ঠ আসলো,
ও প্রথমে ওর ডেস্কে গেল, তারপর আমার কাছে এসে বলল, নীল, আপনি আমার এই ফাইলগুলো চেক করে দেন তো। আমি দেখেছি, তারপরও একটু দেখে নেন। তুমি দেখলে তাতে কি আর ভুল থাকতে পারে? তবুও তোমার অনুরোধ রাখতে দেখছি। আপনি সব সময় একটু বেশিই বলেন। আচ্ছা তুমি রেখে যাও, আমি দেখে তোমায় দিয়ে আসবো, কেমন? জি অবশ্যই। বেশ অনেকক্ষণ পর এমডি স্যারের রুমে কণ্ঠকে যেতে দেখলাম। তারপর প্রচুর চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। বুঝতে পারলাম স্যারের সাথে কণ্ঠের নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। ছুটে গেলাম সেখানে। গিয়ে দেখি স্যার কণ্ঠের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন। আমি তাড়াতাড়ি করে ওনার হাত ধরে ওনাকে আটকে দিলাম। উনি উত্তেজিত হয়ে হাত ছুটতে লাগলেন। তারপর অফিসের অন্যান্য স্টাফরাও ছুটে আসেন এই কোলাহলের শব্দে। কণ্ঠ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, রাগেও ফোঁসফোঁস করছে। আমি এখানে সময় মতো না পৌঁছালে মারাত্মক কিছু একটা হয়ে যেত। কিন্তু কি এমন হলো, হঠাৎ এমন রণাঙ্গনে পরিণত হয়েছে কেন? অনেক কৌতূহল মনে চেপে রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। তারপর সুযোগ বুঝে কণ্ঠকে নিয়ে বেরিয়ে এলাম। আজকের ক্লায়েন্ট মিট আপ আপাতত স্থগিত করা হয়েছে। কিছুই বুঝে উঠতে পারলাম না। মুহূর্তের মাঝে অফিসের পরিবেশ পাল্টে গেল। সবাই অবশ্য স্যারকে হাত তোলার অবস্থায় দেখেনি, শুধুমাত্র উত্তেজিত অবস্থায় দেখেছে। তারা ধারণা করছে যে কোনো ইম্পর্টেন্ট ফাইল হয়তো বা কণ্ঠ ভুল করেছে, তাই স্যার এতটা উত্তেজিত হয়ে পড়েছেন। কিন্তু আমার মন বলছে অন্য কিছু। কণ্ঠকে জিজ্ঞেস করতে হবে। আজকে অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। কণ্ঠ কোনো কথা না বলেই চলে গেল। আমিও আর কিছু বলিনি ওকে। রাতের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। শিশির বিন্দু জানালার গ্রিলে জমেছে, মনের কোণেও মেঘ জমেছে। হৃদয় উঠোন জুড়ে আজ শুধুই বিষণ্ণতা। কোথাও কি শান্তি নেই? কেন জীবনে এত তোলপাড়? জীবন যদি থমকে যেত। বারান্দায় বসে এই কথাগুলো এক মনে ভাবছে কণ্ঠ। কি তার অপরাধ? মেয়ে হয়ে জন্মানোটাই হয়তো তার জীবনের মস্ত বড় অপরাধ। বুক চিরে বেরিয়ে এলো একরাশ দীর্ঘশ্বাস। আজকে এমডি স্যার আবারও কণ্ঠকে অপমান করেছে। নীলের সাথে দু চারটা কথা হেসে বলেছে বলেই কি সে বেহায়া? এতটা নীচ কেন মানুষের মন মানসিকতা? রেগে গিয়ে কণ্ঠ কম কথা শোনায়নি ওই লোকটাকে। পরবর্তীতে মিস্টার শোভন অবশ্য কণ্ঠকে কল করে দুঃখ প্রকাশ করেছে। প্রতি উত্তরে কণ্ঠ ছিল নিশ্চুপ। কালকে কণ্ঠকে শোভন একটা রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। কণ্ঠ জবাবে হ্যাঁ সূচক উত্তর করেছিল। যেহেতু অফিসে চাকরি করতে হবে, তাই বসের কথা না শুনে কি কোনো উপায় আছে? রাতে নীল অনেকবার কল করেছিল কণ্ঠকে, কিন্তু সে রিসিভ করেনি। তার মন পাড়া যে আজ বিষণ্ণতার চাদরে ঢেকে আছে, তাই এই বিষণ্ণতার সময়টা একান্তেই নিজের সাথেই কাটাতে ভালো লাগে তার। বর্তমানে হঠাৎ করেই হারিয়েছিলাম অতীতের পাতায়। ফোনের ভাইব্রেশনে ফিরে এলাম বর্তমানে। স্ক্রিনে স্যার লেখাটা জলজল করছে। লোকটা আসলে চাই কি? বলেছি তো তাকে আমি বিয়ে করতে পারবো না। এমন নির্লজ্জ বেহায়া মানুষ আমি আমার জীবনে দুটো দেখিনি। কলটা কেটে দিলাম। সময় এখন সন্ধ্যে 7:30। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আমার জন্ম হয়েছিল বোধহয় কষ্ট পাওয়ার জন্যই। হয়তো মৃত্যুই পারবে আমাকে এসব থেকে মুক্তির পথ খুঁজে দিতে। কিন্তু আমার আম্মুর কি হবে আমি না থাকলে? মানুষটা যে আমি ছাড়া আর কেউ নেই, ছেলে থেকেও নেই। এমন সন্তান গর্ভের কলঙ্ক। আল্লাহর কাছে একটাই প্রার্থনা সবসময় করি, আমার অবর্তমানে যেন আমার মায়ের কোনো কষ্ট না হয়। অনেক হতাশ আমি আমার জীবন নিয়ে। কত স্বপ্ন ছিল জীবন নিয়ে, অথচ সব স্বপ্নই রয়ে গেল, বাস্তবে রূপ পেল না। না হতে পারলাম কারো ভালোবাসার মানুষ, আর না হতে পারলাম মা, না হতে পারলাম জীবনে প্রতিষ্ঠিত। কি হলো, কেন হলো? সবটাই ধোঁয়াশা, যার নেই কোনো উত্তর। ভাবনা চিন্তারাও আজকাল খাপছাড়া হয়ে গেছে। আজ যদি নীলের মতো একজন জীবন সঙ্গী পাশে পেতাম, হয়তো তার কাঁধে আমার মাথাটা রেখে সব কষ্টগুলো দুজনায় ভাগ করে নিতাম।
হতাশা হয়তো আমায় ছুতে পারতো না, কিন্তু সবটাই যে অবাস্তব। চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলাম। কালকে রিজাইন করছি, এটাই ফাইনাল। এবারে একটু ঘুমানোর চেষ্টা করতে হবে। এত জলদি কোনো দিন ঘুম আসবে না জানি, তবুও ঘুম ছাড়া কেউ শান্তি দিতে জানে না। ও নীলকে একটা কল করি, সবটা বলতে হবে ওনাকে। যেই ভাবা সেই কাজ। হ্যালো কণ্ঠ, তুমি ঠিক আছো? দুদিন যাবৎ কল পিক করছো না কেন? কি হয়েছে তোমার? কল রিসিভ করেই উদ্বিগ্ন স্বরে কথাগুলো এক নাগারে বলে শ্বাস নিলেন নীল। শান্তভাবে কথাগুলো বলল কণ্ঠ। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। আগে একটা কথা বলেন তো, আপনি কোথায় এখন? ক্লান্ত স্বরে বলল নীল। আমি একটু বাজারে এসেছি, কালকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো, তাই সময় পাবো না। আবার বাসার বাজারও শেষ। আপনি কাজ শেষ করে আমাকে কল দিয়েন। আর শোনেন, তাড়াহুড়ো করতে হবে না। আচ্ছা রাখি তাহলে, আমি অফিস থেকে এই কিছুক্ষণ আগে বের হয়েছি। আমারও মনে হয়েছিল। অপরদিকে নীল নিজের দায়িত্বগুলো সঠিকভাবে সম্পূর্ণ করার কাজে মনোযোগ দিয়েছে, কেননা কণ্ঠের সাথে কথা বলার পর তার মন শান্ত হয়েছে। মনের যে অস্থিরতায় সে ভুগছিল তা থেকে যেন খানিকটা মুক্তি সে পেয়েছে। আচ্ছা, এই মাছগুলো কি তাজা? হ মামা, লইয়া যান, এক্কেরে ফ্রেশ মাছ। আচ্ছা আমাকে এইগুলো দেন। কত টাকা হয়েছে? সব মিলাইয়া 1575 টাকা। আরে বেশি চাচ্ছেন কেন? অহন মাছের রেট একটু বেশি, মাছের আকাল পড়ছে ভাইজান। আচ্ছা দিয়ে দেন। মাছ কিনে নীল এগিয়ে গেল সবজির বাজারের দিকে। মাছ প্রায় শেষের দিকে, তাই হাতে খুব একটা বেশি টাকা নেই। সেই জন্য খুব হিসাব করে খরচ করতে হচ্ছে তার। এবার সবজির বাজারে গিয়ে নীল জিজ্ঞেস করলো, তাজা কিছু সবজি দেন তো। আর কি নিবা আব্বা? বেগুন, বরবটি, ফুলকপি, টমেটো আর আলু দেন আপাতত। আচ্ছা তুমি খারাপ আব্বা, আমি দিতাছি। কত টাকা হলো? সব হাফ কেজি করে দিছি, 365 টাকা। দিয়ে দেন। আজকের আর রিকশায় করে যাওয়া যাবে না। কালকে আবার আম্মুকে নিয়ে বের হতে হবে। হাতে বাড়তি টাকা না থাকলে সমস্যা। তাড়াতাড়ি পৌঁছে কণ্ঠকে একটা কল দিতে হবে। মেয়েটা কি যেন বলতে চাইছিল। এমনি দুদিন কোনো খবর ছিল না, আজ আবার অফিসেও যায়নি। এমন কি হয়েছিল সেদিন? এসব অনেক কিছু ভাবতে ভাবতে বাড়ির পথে এগিয়ে চলছে নীল। হাতে তার অনেক বাজার, হেঁটে যেতে কষ্ট হচ্ছে সামান্য, তবে তার গায়ে মাখতে রাজি নয় নীল। বাড়ি পৌঁছে ডোরবেল বাজিয়ে দিল নীল। তার মা দরজা খুললেন। তিনি বলে উঠলেন চিন্তিত স্বরে, বাবা আজ এত দেরি করলি যে? বাজার শেষ হয়ে গেছে তো, তাই বাজারে গিয়েছিলাম। কালকে গেলেই তো পারতি। ভুলে গেলে? কাল তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে। আমি ফিরে এসে তোমায় নিয়ে যাব তো, সময় পাবো না বলেই আজকে কাজ ছেড়ে এলাম। সব দিকে খেয়াল থাকে তোর, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি যে বলো তুমি। যা ফ্রেশ হয়ে খেয়ে নে। তুমি আর নীলা খেয়েছো? হ্যাঁ খেয়েছি আমরা, এবারে তুইও খেয়ে নে। নীল ফ্রেশ হয়ে খেয়ে নিল, তারপর আমাকে কল করলো। দুবার রিং হতেই আমি রিসিভ করলাম। কি করছেন নীল? এই তো খেয়ে রেস্ট নিচ্ছি। তুমি? কিছু ফাইল চেক করছিলাম। এখন আপনাকে যা বলতে চেয়েছিলাম তা বলছি। বলো কি হয়েছে, যার দরুন দুদিন যাবত তোমার কোনো খবর ছিল না? নীল, চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু কেন?
অবাক হয়ে প্রশ্নটা করে বসলো নীল। অনেক কথাই আপনাকে বলার আছে, আমি বলছি আপনি শুনুন সবটা। হ্যাঁ বলো তাড়াতাড়ি। কণ্ঠে নীলের তীব্র অস্থিরতা। অফিসে জয়েনিং এর শুরু থেকেই এমডি স্যারের চাহনি আমার কাছে অস্বস্তিকর ছিল। তখন তো শুধু তার চাহনিতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকাল উনি বড্ড বেশি করছেন। আমাকে প্রায় উনি কিছু অপ্রীতিকর প্রস্তাব দিতেন, তবুও সবটা মেনে চোখ বুজে সহ্য করেছি, কিন্তু আর সম্ভব হচ্ছে না। বিশ্বাস করেন, আমি আর এসব নিতে পারছি না। তারপর উৎকণ্ঠায় নীল তার শব্দভাণ্ডার থেকে যেন সব শব্দ হারিয়ে ফেলেছে। সে তার কোনো কথা মুখ থেকে বের করতে পারল না। গত পরশু দিনের কথা মনে আছে আপনার নীল? হুম। আমি আপনার সাথে সামান্য হেসে কথা বলেছিলেন, তাও ফাইল চেকের বিষয়ে কথা হয়েছিল আমার। তারপর আমি গিয়েছিলাম এমডি স্যারের কেবিনে। লোকটি আমাকে যাচ্ছে তাই বলে অপমান করলো। আমার অপরাধ, আমি অফিস টাইমে নাকি প্রেম করছি আপনার সাথে। আমি নাকি চরম বেহায়া, যার জন্য আমার ডিভোর্স হয়েছে। আমি তার প্রতিবাদ করেছি বলে গায়ে হাত তুলতে গিয়েছিল পর্যন্ত। ভাগ্যিস আপনি সময় মতো এসে গিয়েছিলেন। ওপাশে নীল নিস্তব্ধ হয়ে সব শুনছে, কোনো কথা বলছে না। কণ্ঠ আবার বলতে শুরু করলো, ওই দিন রাতে উনি আমায় মেসেজ করেছিলেন, তাতে লেখা ছিল, আমি হুবহু বলছি, কণ্ঠ আমি সত্যি দুঃখিত। আমার ওরকম ব্যবহার করা একদম ঠিক হয়নি। আসলে তোমাকে আমি অনেক ভালোবাসি, তো অন্য কারোর সাথে তোমাকে সহ্য করতে পারি না। প্লিজ তুমি কালকে আমার সাথে ফাল্গুন রেস্টুরেন্টে দেখা করবে, প্লিজ। কথা দিচ্ছি আর বিরক্ত করব না। আমিও তার এমন সরল স্বীকারোক্তি দেখে তার সাথে দেখা করব সিদ্ধান্ত নিই। রেস্টুরেন্টে কি হলো কণ্ঠ? শান্তস্বরে জিজ্ঞাসা করলো নীল। বলছি, উনি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। এর আগেও 2 বার দিয়েছিলেন। আমি প্রস্তাব নাকচ করে দেওয়ায় উনি বললেন আপনার চাকরি নাকি থাকবে না, আর আমি নাকি আপনাকে ভালোবাসি। তা তোমার কি জবাব ছিল? বাসো নাকি ভালো আমায়? আমার জবাব ছিল, আপনি আমার ভালো বন্ধু, আমার কলিগ, কিন্তু আমাদের মাঝে এর বাইরে কোনো সম্পর্ক নেই। ও দেখা যাক কাল কি হয়। তুমি নিজেকে অপরাধী ভেবো না। আমার চাকরি গেলে যাক, তুমি তোমার স্বাচ্ছন্দ্য বেছে নাও। আহা। কণ্ঠ প্রচন্ড আফসোস করে কথাগুলো বলল। আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার জন্য, কিন্তু এই চাকরিটা ছেড়ে দেওয়া ছাড়া যে আর কোনো উপায় দেখছি না আমি। আমায় ক্ষমা করবেন নীল। দেখা যাক না কি হয়। আচ্ছা রাখছি, তুমি ঘুমিয়ে পড়ো, আর প্লিজ টেনশন করো না। কলটা কেটে দিল কণ্ঠ। 24 মিনিটের দীর্ঘ কথোপকথনের পরিসমাপ্তি ঘটল অবশেষে, কিন্তু 2 প্রান্তে অবস্থিত নীল কণ্ঠের উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলছে। কি ঘটতে পারে আগামীকাল? হয়তো বিষয়টি মেনে নেওয়া দুপক্ষের জন্যই কষ্টসাধ্য হবে। নির্ঘুম থেকে দুজনের রাত কাটল নানান মুখরোচক চিন্তাভাবনায়। রাতের শেষ প্রান্তে অবশ্য ক্লান্তির ভারে উভয় নেত্র যুগল বন্ধ হয়ে আসে। তারা হারিয়ে যায় ঘুমের ঘোরে। পরদিন সকালে নীল অফিসের উদ্দেশ্যে তৈরি হচ্ছে, তবে তার মনে অজানা আশঙ্কা। আশঙ্কাটা আসলে চাকরি হারানোর নাকি কণ্ঠকে হারানোর, তা ঠিক ঠাউর করতে পারছে না নীল। তবে অজানা ঝড়ের আশঙ্কায় নীলের মনের ভেতরটা প্রচন্ড আনচান করছে। মনে হচ্ছে আজ কোনো ভয়াবহ ঝড়ের পূর্ব মুহূর্তের থমথমে নীরবতায় ছেয়ে গেছে হৃদয় উঠুন। এমন সময় নীলের কানে নীলার ডাক ভেসে এলো। সে বেরিয়ে এলো নিজের চিন্তার জগৎ থেকে, মনোযোগ দিয়ে নীলার কথায়। ভাইয়া আজকে কখন আসবি? আজকে বিকেল 4টায় বেরোবো। আসতে আসতে 20 মিনিট লাগবে হয়তো। ও, তাহলে আমি আম্মুকে রেডি করে রাখবো, তুই এসে খালি নিয়ে যাস। নীলা তুই খুব ভালো, তা কি তুই জানিস? ভাইয়া তোর হয়েছেটা কি? আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু কখনো
প্রকাশ করতে পারি না, তোর সব চাওয়া পূরণ করতে পারি না। তোর এই অপদার্থ ভাইকে ক্ষমা করিস আর আম্মুকে সবসময় দেখে রাখিস। তাই তুই এসব বলছিস কেন? আমার ভালো লাগে না, আর বলবি না কখনো। তুই আর মা আমার পৃথিবী। তোদের দেখে রাখবো না তো কাকে দেখে রাখবো? হঠাৎ নীলের মা ছুটে আসেন নীলার চেঁচামেচি শুনে। ছেলেটা বের হচ্ছে, তা তুই সকালবেলা এমন চিৎকার জুড়ে দিলি কেন? আরে আম্মু ওকে বুঝি বলেছি বলে। মিষ্টি হেসে বোনকে বাঁচিয়ে দিল নীল। তুইও পারিস বটে, এখন যা অফিসে, দেরি হয়ে যাবে নয়তো। আচ্ছা আম্মু, তুমি তৈরি থেকো, আমি নিয়ে যাব কিন্তু। আর আম্মু, কখনো তোমার মনে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও। মনে পুষে রেখো না তোমার অভিমান। না রে বাবা, তুই আমার মনে কখনো আঘাত দিস নাই, তবে তোর বিয়ের কথা বললেই কেমন যেন করিস। আচ্ছা আর করবো না, এবার আসি তবে, নয়তো খুব দেরি হয়ে যাবে। আয় বাবা। দরজা খুলে বের হতে গিয়ে নীল একটা হোঁচট খেলো। তারপর খানিকটা সময় থেমে রইল, কিন্তু নীলের মা এই ঘটনা দেখে অস্থির হয়ে বললেন, বাবা তুই একটু পরে বের হ, যাওয়ার পথে কেমন বাধা পড়লো। আহা আম্মু, তুমিও না, একটু অন্যমনস্ক হয়ে পা বাড়াতে গিয়ে সামান্য হোঁচট খেয়েছি, তাতেই অস্থির হয়ে পড়লে? না বাবা, আমার মনটা কেমন যেন করছে, কিছু ভালো লাগছে না। বাবা তুই সাবধানে যাস। আচ্ছা মা, নীলামায়ের খেয়াল রাখিস, আর কল করলে সময় মতো রিসিভ করিস। আচ্ছা ভাইয়া। নীল নিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, তবে দরজা থেকে বেরিয়ে একবার পিছু ফিরে তাকালো। তার মায়ের চিন্তিত মুখখানা আর বোনের অস্থিরতায় পূর্ণ মুখবয়ব এক নজরে দেখে নিল। কেন যেন তার মনে হচ্ছে এই বুঝি পরিবারের সাথে তার শেষ দেখা, আর বোধহয় বাড়ি ফেরা হবে না। কিন্তু হঠাৎ এমন অবান্তর চিন্তার কুল কিনারা উদযাপন করতে অক্ষম হলো নীল। অপরদিকে সকালে বাসার সব কাজ ছেড়ে কণ্ঠ নিজের গুরুত্বপূর্ণ কাগজপত্র গুছিয়ে রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। বের হওয়ার পূর্বে সে তার বাকে দীর্ঘক্ষণ শক্ত করে জড়িয়ে ধরেছিল। তার মনে হচ্ছিল মাকে ছেড়ে দিলে বুঝি সে হারিয়ে যাবে। আজ কণ্ঠের চোখে শুধু সেদিনের সেই দুঃস্বপ্ন ভাসছে। হঠাৎ চারিদিক ধোঁয়াময় হয়ে ওঠে, নীল হারিয়ে যায়, আর কণ্ঠের শ্বাস নিতে প্রচুর কষ্ট হয়। কিন্তু কেন আজকে এসব মনে পড়ছে কেন হঠাৎ? কি হতে চলেছে তবে নীল আর কণ্ঠের জীবনে? কেন তারা আজ এতটা শঙ্কিত? আছে কি এর কোনো উত্তর? অফিসে পৌঁছে কণ্ঠ দেখতে পেল এমডি বা নীল কেউই এসে পৌঁছায়নি। সে অপেক্ষা করতে থাকলো। 5 মিনিটের মাথায় মিস্টার শোভন তথা অফিসের এমডি এসে পৌঁছালো। একবার সে কণ্ঠের দিকে দৃষ্টিক্ষেপণ করলো, অতঃপর নিজের কেবিনে চলে গেল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর শোভন চিৎকার করে তার পিএ জিহানকে ডাকে। জিহান ছুটতে ছুটতে শোভনের কেবিনের উপস্থিত হলে শোভন চিৎকার করে নীলের কথা জানতে চায়। জিহান নতমস্তকে জানায় নীল এখনো অফিসে পৌঁছায়নি। এসব কিছুর নীরব দর্শক ছিল কণ্ঠ। চুপচাপ সে দেখতে থাকলো স্বার্থের জন্য শোভন ঠিক কতটা নিচে নামতে পারে। বেশ খানিকটা সময় শোভন তার চেঁচামেচি চালিয়ে গেল, অথচ অফিস টাইম শুরু হতে এখনো 5 মিনিট বাকি। এসব চিন্তায় মগ্ন ছিল কণ্ঠ। ঠিক তখনই আগমন ঘটে নীলের। নীল আসার খবরটা জিহান তৎক্ষণাৎ মিস্টার শোভনকে জানায়। মিস্টার শোভন কেবিন থেকে বেরিয়ে নীলের পথ রোধ করে দাঁড়ান, অতঃপর নীলের উদ্দেশ্যে বেশ কিছু বাক্য ছুড়ে দেন। কি ব্যাপার মিস্টার সৈকত ইভান নীল? চাকরি করার ইচ্ছা আছে? কোনো কাজই তো ঠিক মতো করেন না। তাচ্ছিল্যপূর্ণ ভাবেই কথাগুলো বলল শোভন। অবশ্যই চাকরি করার ইচ্ছে আছে স্যার, কিন্তু আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। না বোঝার মতো কোনো কথা তো বলিনি আমি, স্পষ্ট বাংলা ভাষায় বলেছি। একটু পরে আমার কেবিনে আসবেন। ওকে স্যার।
প্রবল হতাশায় জর্জরিত কণ্ঠে বলল নীল। এদিকে কণ্ঠ বসে বসে পুরোটা কথোপকথন শুনল। রাগ তার শিরা উপশিরা জুড়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র তাকে কেন্দ্র করে শোভন নীলের সাথে এহেন আচরণ করছে এ যেন কণ্ঠ মেনে নিতে পারছে না। তবু চুপচাপ সবটাই সে প্রত্যক্ষ করে চলেছে। আজ যদি কোনো বিরাট ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কণ্ঠ হতো তবে নীলের এতটা কষ্ট পেতে দেখতে লাগতো না, তবে নীলকে এতটা কষ্ট পেতে দেখা লাগতো না। এসব নানা আজগুবি চিন্তায় চিন্তিত হয়ে রয়েছে কণ্ঠ। এমত অবস্থায় নীলকে ডেকে পাঠালেন শোভন। নীল কেবিনে যাওয়ার পূর্বে কণ্ঠের চিন্তিত মুখ বয়বের প্রতি দৃষ্টি ক্ষেপণ করল। চোখের ইশারায় কণ্ঠকে শান্ত হতে বলল এবং আশ্বস্ত করে কেবিনে পা বাড়ালো। কণ্ঠের বুকের ভেতর ধক করে উঠল। আবার যে কত অপমান সইতে হবে সেই দুশ্চিন্তায় নীল আর শোভনের কথা শোনার প্রবল আগ্রহকে দমিয়ে রাখতে না পেরে অভদ্র একটা আচরণ করে বসলো কণ্ঠ। সে নক না করেই কেবিনে ঢুকে পড়ল। তৎক্ষণাৎ শোভন বলে উঠল, তোমাকে আমি দেখেছি। আসলে স্যার আমার রেজিগনেশন লেটারটা। কণ্ঠ কথা সম্পন্ন করার পূর্বেই তাকে থামিয়ে শোভন বলল, বাইরে গিয়ে বসো, আমি তোমার সাথে এই নিয়ে পরে কথা বলবো। স্যার আসলে আপনার সাথে কথা বলাটা জরুরি। কথোপকথন চলছিল। হঠাৎ এক পর্যায়ে ইলেকট্রিসিটি চলে গেল। পুরো কেবিন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। কেবিনের বাইরে প্রচুর কোলাহল, মানুষের চিৎকার। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে গেল। শোভনের মনে জমে থাকা ক্রোধ ভয়ে রূপান্তরিত হলো। কণ্ঠের দৃষ্টিপটে সেই ধোঁয়াটে স্বপ্ন ভেসে উঠল, আর নীলের চোখে তার মায়ের মায়াময় মায়াবয়ব আর নীলের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠল। কণ্ঠ এগিয়ে গিয়ে কেবিনের দরজায় সামান্য একটু খুলতেই পুরো কেবিন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ল। নীল বলল, কণ্ঠ দরজা চাপিয়ে দাও, আগুন লেগেছে বোধহয়, পুরো ফ্লোর ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে। আমাদের বের হতে হবে তো। ইলেকট্রিসিটি নেই, লিফট বন্ধ হয়ে আছে, পুরো ফ্লোর অন্ধকার। এখান থেকে আমরা কিভাবে বের হব? আচ্ছা, আমি ফায়ার সার্ভিসকে কল করছি। অতঃপর যেই ভাবা সেই কাজ। কিন্তু কয়েক মুহূর্তের ব্যবধানে ধোঁয়ার পরিণতি বাড়ছে আর আগুনের তীব্রতা। অষ্টম তালার কেউ বের হতে পারেনি। আগুনের সূত্রপাত ষষ্ঠ তালায়, তাই সিঁড়ি পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। অষ্টম তালায় প্রায় 800 জন আটকা পড়েছে। খবরের শিরোনামে বড় বড় অক্ষরে লাল কালিতে ব্রেকিং নিউজ আকারে প্রচারিত হচ্ছে। সপ্তম ও অষ্টম তলায় আটকা পড়েছে প্রায় অর্ধশতাধিক। মুহূর্তের মাঝে কি থেকে কি ঘটে গেল। নীলা খবরের চ্যানেল পাল্টাতে গিয়ে এহেন একটা সংবাদ দেখে বাকরুদ্ধ হয়ে পড়ল। তাহলে তার ভাইয়া এখন কি অবস্থায় আছে? এসব ভেবেই শরীর হিমশীতল হয়ে আসে নীলার। দ্রুত সে নীলকে কল করে। একবার, দুবার, তিনবার এভাবে বহুবার কল দিতে থাকে সে, কিন্তু রিসিভ হয় না। অপরদিকে ঘটনাস্থলে এখনো ফায়ার ব্রিগেড পৌঁছাতে পারেনি। অষ্টম তলায় আটকে পড়া 28 জনের মাঝে নীল, কণ্ঠ ও শোভনও রয়েছে। তাদের প্রত্যেকের শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। কেউ স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাসের কার্যক্রম চালাতে পারছে না। বিষাক্ত ধোঁয়ার প্রকোপে সকলের অবস্থাই আশঙ্কাজনক। নীলের ফোন দীর্ঘ সময় যাবৎ ভাইব্রেট করছে। সে কলটা রিসিভের চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই পারছে না। অনেকটা সময় চেষ্টার পর কম্পনরত হাতের দ্বারা পকেট হতে ফোন বের করলো নীল। 23টা মিসড কল উঠে রয়েছে তাতে। প্রতিটি কল এসেছে নীলার নাম্বার থেকে। ভাইয়া, তোর অফিসে আগুন লেগেছে না? এইটুকু বলেই কান্নায় ভেঙে পড়ে নীলা। ধুর পাগলি, কাঁদছিস কেন? সামান্য আগুন লেগেছে, কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কাজ শুরু হবে। আমার কিচ্ছু হবে না, দেখিস। নিজের ভেতরকার আবেগগুলোকে চেপে অনেক কষ্টে কথাগুলো বলল নীল।
কণ্ঠ নীলের পাশেই বসে আছে এবং নীলের হাত শক্ত করে ধরে চেপে রেখেছে। কান্নাররত কণ্ঠে বলল নীলা। ভাই আমার খুব ভয় করছে। তুই মাকে কিছুই বলিস না, আম্মু টেনশন করবে। আর কান্না করিস না, চোখের পানি মোছ। আমি কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি। বল ভাইয়া। নাক টেনে বলল নীলা, কিন্তু চোখের পানি কিছুতেই বন্ধ হচ্ছে না তার। আমার আলমারিতে কিছু ফিক্সড ডিপোজিটের কাগজপত্র আছে। মোট 3টা ব্যাংকে 5টা অ্যাকাউন্ট করা আছে। সব মিলিয়ে 6.5 লাখ টাকা আছে। আমার সারা জীবনের সঞ্চয় তোর বিয়ে আর মায়ের চিকিৎসার জন্য জমিয়েছিলাম। জানি খুবই সামান্য, তবে কিছুদিন কষ্ট করতে হবে না। আর গুরুত্বপূর্ণ কথা শোন, আমার টেবিলের ড্রয়ারে একটা ডায়েরি আছে। ওখানে সবগুলো অ্যাকাউন্টের পিন নাম্বার সহ যাবতীয় তথ্য লেখা আছে। কি হলো, শুনছিস তো নাকি কেঁদেই যাচ্ছিস? আমি শুনেছি ভাইয়া। ভাইয়া তোর খুব কষ্ট হচ্ছে না রে? বলেই ডুকরে কেঁদে ওঠে নীলা। তা তো একটু হচ্ছেই। কাজের কথা শোন, তুই আলমারি খুলে কাগজপত্রগুলো খুঁজে দেখ, আমি লাইনে আছি। আর ডায়েরিটাও খোঁজ, না পেলে বল। আমার জমানো কিছু টাকা আলমারির নিচের তাকে কাপড়ের ভাঁজে আছে। সব খুঁজে দেখ জলদি। ভাইয়া আমি পারবো না। কথা কম বল আর চোখ মোছ। যা বলেছি তা শোন। নীলের শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। কলটা নীল কেটে দিল। নীলারে, আমার মনটা যেন কেমন করছে। নীল আসবে কখন? এসে পড়বে হয়তো, কাছে আটকে গেছে। গলা স্বাভাবিক করে মায়ের ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে বলল নীলা। চোখ থেকে তার অঝরে জল নির্গত হচ্ছে। ও, আমি নামাজ পড়ে রেডি হই। নীল নিয়ে যাবে তো? নীলা কোনো উত্তর দেয় না। কণ্ঠ অনেক চেষ্টা করে কথা বলার, কিন্তু তীব্র গলার জ্বালায় তা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তবুও সে নীলকে উদ্দেশ্য করে বলে, নীল, আপনাকে একটা মিথ্যা কথা বলেছি গতকাল রাতে। আমি না আপনাকে খুব ভালোবাসি। আপনার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু নিয়তি আমাদের সহায় ছিল না। নীল, আপনাকে আমি খুব ভালোবাসি। জবাবে নীল শুধু বলে, আমিও। আর কিছুই সে বলতে পারে না, কাঁদতে থাকে। হঠাৎ নীল ও কণ্ঠ শোভনের দিকে দৃষ্টিপাত করে। শোভন অঝরে চোখের পানি ফেলছে। তাদের চোখাচোখি হতেই ইশারায় হাত জোর করে ক্ষমা চায়। নীল ও কণ্ঠ সেদিক থেকে চোখ ফিরিয়ে নেয়। কণ্ঠ বারবার পানি খেয়ে শ্বাস নেবার চেষ্টা করছে, আর নীল হাত দিয়ে ধোয়া সরাবার অনর্থক চেষ্টা চালাচ্ছে। স্বপ্নীল মেনশনের বাইরে উৎসুক জনতার তীব্র জটলা পেকেছে। অনেকেই স্বেচ্ছাসেবক, তবে দেখতে আসা লোকের সংখ্যাই বেশি। এদের মধ্যে আটকে পড়ার স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মিস্টার শোভনের স্ত্রী ও সন্তানরা বাইরে দাঁড়িয়ে কাঁদছে। তিনি মিস্টার শোভনকে কল করলেন, সাথে সাথেই রিসিভ হলো। আমাকে মাফ করে দিও। সারা জীবন তোমাকে ঠকিয়েছি। আল্লাহ হয়তো তার শাস্তি আমায় দিচ্ছেন। ছেলে মেয়েদের দেখে রেখো, ওদের মানুষের মতো মানুষ করো। আমার মতো মুখোশধারী হতে দিও না। এক নাগারে কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন শোভন। তুমি মহান। আমার মতো নিকৃষ্ট কীটের মুখে তোমার নাম উচ্চারণ করে তোমাকে কলঙ্কিনী করতে চাই না। ভালো থেকো, মাফ করে দিও। কলটা কেটে দিলেন শোভন। গগন বিদায়ী চিৎকারে ভেঙে পড়েন মিস শোভন। মাকে দেখতে পেয়ে সন্তানেরাও কান্নায় ভেঙে পড়ে। চারদিকে হৃদয় বিদারক দৃশ্য। অনেকেই বিল্ডিং থেকে লাফিয়েছেন বাঁচার আশায়, কিন্তু অতটা উঁচু থেকে পড়ে কেউ বাঁচতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আনতেই পারছে না ফায়ার সার্ভিস। কি এক বিভীষিকাময় অবস্থা। আগুন জ্বলছে প্রায় 8 ঘন্টা যাবত। এখন পরন্ত বিকেল। থেমে থেমে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। 8ম তলায় কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই। সকলেই তীব্র ধোঁয়ার শ্বাসকষ্টজনিত সমস্যায় ইহলোক ত্যাগ করেছে। অনেকগুলো লাশের সাথে উদ্ধার হয় একজোড়া লাশ।
যারা একে অপরের হাত শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। ঠিক ধরেছেন, নীল কণ্ঠ একত্রে হারিয়ে গেছে পৃথিবীর থেকে, সঙ্গে নিয়ে গেছে তাদের অপূর্ণ ভালোবাসা। সব পরিণতি পূর্ণতা পায় না, অপূর্ণ থেকেই হারিয়ে যায়। ঠিক তেমনি ঘটেছিল নীল ও কণ্ঠের সাথে। 43টা লাশের মাঝে তারাও ছিল। বাঁচার ইচ্ছা থাকলেও নিয়তির দোষে তা হয়ে ওঠে।